নমস্কার সবাইকে, আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে বানাচ্ছি চিনি চম্পা মাছ দিয়ে গাটি কচু আলু দিয়ে একটা রেসিপি। তো আপনারাও দেখতে থাকুন, আর সবার কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আমি এদিকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে মাছটাকে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর আমি এদিকে আলু কেটে নিয়েছি, গাটি কচু কেটে নিয়েছি। গাটি কচুটাকে জল দিয়ে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখেছি, তারপরে গাটি কচুটাকে সেদ্ধ করে নেব। এখানে মাছগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি, একটা সাইড ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে আর একটা সাইড ভেজে নেব। আমরা এটাকে চিনি চম্পা মাছ বলি, আপনারা কি মাছ বলেন সেটা কিন্তু জানাবেন। এক এক জায়গায় হয়তো এক এক রকম নাম হতে পারে। তো আমি গাটি কচুগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মাছ ভাজাটা হতে হতে গাটি কচুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি কিছু দেইনি, শুধু লবণ আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কিছু দেইনি। তো এদিকে কিন্তু আমার গাটি কচু মাছ সব হয়ে গেছে, রেডি। তো আজকে আমি অন্যদিন প্লেন রান্না করি, আজকে একটু মশলা দেব এখানে। যেমন অন্যদিন কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ কিচ্ছু দেই না, আজকে একটু সামান্য পরিমাণে আদা রসুন আর একটু পেঁয়াজ কুচি দেব। তো এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটু কড়াইতে অন্য মাছ ভেজেছিলাম, যার জন্য কিন্তু কড়াইটা এরকম একটু দাগ হয়ে গেছে। তো প্লিজ সবাই একটু এটাকে স্কিপ করে নেবেন, আর একটু মানিয়ে নেবেন। কারণ কি কড়াটা আজকে একটু আমার বেশি তেতে গেছিলো, তার জন্য এরকম একটা স্পট পড়ে গেছে। তো আমি এখানে আলু আর পেঁয়াজ কুচিটা একসঙ্গেই দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে হতে পেঁয়াজটাও কিন্তু, আলু আর পেঁয়াজ খুব সুন্দর করে একসঙ্গেই ভাজা হয়ে যাবে, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরকম করে রান্না করে নিলে না আমাদের বেশ ভালোই লাগে, বেশ একটু অন্যরকম টেস্টি মনে হয়। তো তার জন্যই কিন্তু আমি বেশিরভাগটাই দেখবেন এরকম করেই রান্না করি, আমার খুব ভালো লাগে এরকম করে রান্না করতে। প্রথমত হচ্ছে যে প্রচুর পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে হয় না, এই যে তেলের মধ্যে সেদ্ধ করে নেওয়া, এর একটা টেস্টই আলাদা হয়। তো এখানে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায় আর আলুটার ভেতরেও নুন ঢুকে যায়, আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে এবারে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজা করে নেব, গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে। তাতে কি হবে, আলুগুলো সেদ্ধও হয়ে যাবে আর সব কিছু কিন্তু ভাজাও হয়ে যাবে। তো এবার ঢাকনা দিয়ে দিলাম। তো আমি ঢাকনা খুলে খুলে মাঝে মধ্যেই কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, না হলে তো আবার একটা সাইড পুরো পুড়ে যাবে। তার জন্য কিন্তু এখনও কিন্তু সেদ্ধ হয়নি আলুটা, আমি আবারও ঢাকা দিয়ে এরকম করে পুরো ভাজা করে নেব। এবারে কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি ওই 5-7 মিনিটের মতন কিন্তু এইরকম ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি, তাতে দেখুন আলুটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, পেঁয়াজটাও কিন্তু একদম গলে নরম হয়ে গেছে। আর আমি এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে আমি আদা রসুন ইউজ করিনি, শুধুমাত্র 1 চামচের মতো আদা রসুন একটু আমি বেটে এখানে দিয়ে দিলাম। এবারে যে মিক্সির বাটিটাতে বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এখানে তো যেহেতু শুকনো মশলাগুলো দেওয়া হবে, তাই একটু জল না দিলে মশলাগুলো তো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে না। তার জন্য এখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, যাতে শুকনো মশলাগুলো দিয়ে সুন্দরভাবে আমি কষিয়ে নিতে পারি। এবারে আমি মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে।
তো আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো। আর বরাবরের মতো বলবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি এখানে কিন্তু ওই হাফ চামচের একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। আর হলুদ গুঁড়োটা দিয়েছি 1 চামচ পরিমাণে। লঙ্কার গুঁড়োটাও কিন্তু দিয়েছি ওই 1 চামচ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমরা ঝাল বেশি খাই, তো আপনারা কিন্তু যে কোনো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, লবণ এগুলো কিন্তু আপনারা একটু কম বেশি করে নিতেই পারেন। তো এবারে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলারই কোনো কাঁচা গন্ধ না বেরায়। তেলটা ছেড়ে দিলেই তারপরে আমি এখানে গাঁটে কচুটা দিয়ে আবার সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত পুরো মশলার কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। কারণ কি, মশলার কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু যে কোনো রেসিপি ভালো লাগে না। তার জন্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি যে গাঁটি কচুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই গাঁটি কচুগুলোকে এখানে দিয়ে দিলাম। এবারে মশলা, আলু সব কিছুর সঙ্গে গাঁটি কচুগুলোকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব। আর গাঁটি কচু সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু মনে রাখতে হবে একটু লবণ দেওয়ার কথা। না হলে কিন্তু যখন গাঁটি কচুগুলো রান্না হয়ে যাবে তখন তোর ভিতরে লবণ ঢুকবে না, পানসা পানসা লাগবে। তখন কিন্তু একদমই ভালো লাগবে না। যেমন আলুও রান্না করার সময় যদি সেদ্ধ করতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে। যে কোনো জিনিসই যদি আমরা তরকারি করি তাহলে তরকারির মধ্যে ঠিক পরিমাণে লবণটা দিতে হবে। আর যদি সেদ্ধ করে নিই সেই ক্ষেত্রে কিন্তু একটু লবণ সেদ্ধ করে নেওয়ার সময় দিতে হবে। না হলে কিন্তু জিনিসটা ভালো লাগে না। কারণ কি, সেদ্ধ হয়ে যাওয়ার পরে যতই আমরা তরকারিতে লবণ দিই না কেন, সেই লবণটা কিন্তু আর আলু বা কচু যে কোনো জিনিসই সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু সেই লবণটা সেদ্ধ জিনিসের মধ্যে যায় না। তাই সেদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে নিই তাহলে কিন্তু ওই জিনিসগুলোর মধ্যে লবণটা চলে যায়। তো আমি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু ঘাটি কচুর রেসিপি, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। না হলে একদম গাঢ় গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পরে না একদম গাঢ় গাঢ় হয়ে যাবে রেসিপিটা। তো এবারে অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে নিয়ে নিয়েছি আমি রাঁধুনি, যেগুলো জোয়ানের মতো দেখতে হয় সেইটা। রাঁধুনিটাকে হাতের মধ্যে একটু ডলে নিলেই কিন্তু খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে, বা আপনারা শিলনোড়াটাও বেটে নিতে পারেন। তো আমার যেহেতু হাতে করে এরকম ডলে নিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তার জন্য কিন্তু আমি আর শিলনোড়ায় বেটে নিই না, হাতেই একটু ডলে দিয়ে দিই। আর যে কোনো কচুর রেসিপিতে রাঁধুনি দিলে কিন্তু খুব সুন্দর লাগে। আমার কথা শুনে একবার রাঁধুনি দিয়ে দেখবেন, কোনো মশলা কোনো কিছুই আর দিতে লাগবে না। শুধু এই রাঁধুনি দিয়েই কিন্তু দারুণ সুন্দর একটা রেসিপি রেডি হয়ে যায়। আর যা সুন্দর সেন্ট বেরায় না, ওটা বলে বোঝাতে পারবো না। তার জন্য কিন্তু আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এবারে আমি ওপর থেকে একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবারে মাছ আর ঝোলটা একটু ফুটবে, যাতে ঝোলের মধ্যেও মাছগুলো নরম হয়ে যায়। তো এবারে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম ওই 3-4 মিনিটের মতো। এবারে কিন্তু ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। তো আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সকল নতুন বন্ধুদের বলছি, প্লিজ কেউ চলে যাবেন না, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকবো।
তো এই ছিল আজকে আমার রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।